তরঙ্গের সাধারণ সমীকরণ, এরপরে আসবে অসাধারণ সমীকরণ, ওগুলো পরের দিনে পড়বো ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে তরঙ্গের সাধারণ সমীকরণ বললেও আমরা পড়ব কণার সরণের সমীকরণ। আমি এটা বলতে ভালোবাসি, ওইটাকে বলবো কণার সরণের সমীকরণ। তরঙ্গ সম্পর্কে তোমরাই নিজেরা কিছু জিনিস আমাকে জানাবা। তরঙ্গ বা ওয়েভ, এইটার ব্যাপারে তোমাদের যে কনসেপ্ট যা যা জানো সেগুলো বলবে। ছেলেরা একটা মেয়েরা একটা, প্রতিযোগিতা হবে। হ্যাঁ, কারা আগে বলবে? ছেলেরা আগে বলবে। এরা দুনিয়াতে সব ক্ষেত্রে ফরওয়ার্ড, লেডিজ ফার্স্ট। শুধুমাত্র কোথায় জানো, কোন সিমের এটা ইয়া ছিল, কোনো একটা ফোন কোম্পানির ছিল লেডিজ ফার্স্ট, না ছেলেরা অলওয়েজ ফার্স্ট। বলো ওয়াদুদ, বলো তরঙ্গ সম্পর্কে যে কোনো একটা তথ্য দাও আগে। আচ্ছা, সংজ্ঞা দিলেই বেশি ভালো। হ্যাঁ, তরঙ্গ বলে। তাহলে লিখো প্রথমে, তাহলে সংজ্ঞা চলে আসলো। যে পর্যাবৃত্ত আন্দোলন মাধ্যমের কণাগুলো স্থানান্তর না ঘটিয়ে শক্তি বা তথ্য এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত করে তাকে তরঙ্গ বলে। তাহলে ফোকাস পয়েন্ট হচ্ছে যে এটা একটা পর্যাবৃত্ত আন্দোলন, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি মেনটেন করে বারবার ঘটতে থাকে। ঠিক আছে, বারবার ঘটতে থাকে। মাধ্যমের কণাগুলোর স্থানান্তর ঘটায় না। তাহলে কণাগুলোর স্থানান্তর কোনোভাবেই ঘটবে না, মাধ্যমের কণাগুলো তার জায়গাতেই থাকবে। শুধুমাত্র তাদের স্পন্দনের মাধ্যমে শক্তি বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। এরকম যদি হয় তখন তাকে বলবো আমরা তরঙ্গ। ঠিক আছে, তারপরে বলো তরঙ্গের ব্যাপারে আর কোনো তথ্য। মেয়েরা বলবে এবার, বলো। তোমাদের ওপেন সুযোগ দিলাম, 2জন 3জন হাত তুলো, কে কে বলবা, বলো বলো। এই শোনো, তোমরা 3জন শেষ বেঞ্চের, বলো তরঙ্গের ব্যাপারে কি জানো। একসাথে 3জন দাঁড়াও, 3জন দাঁড়িয়ে বলো অবশ্যই জানো। এফ সমান 1/t বলো। তরঙ্গের যে কম্পাঙ্ক থাকবে, এ কম্পাঙ্ক হবে পর্যায়কালের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে তরঙ্গের কম্পাঙ্ক হয় পর্যায়কালের ব্যস্তানুপাতিক। ঠিক বলিনি? আচ্ছা আমরা না, আরও 5 জন বলো। তোমাদের বাড়ি পদ্মা নদীর পাশে না? হ্যাঁ, পদ্মার তরঙ্গ দেখে অভ্যস্ত তোমরা, ঢেউ দেখে দেখে। বলো। কিচ্ছু মাথায় নাই এই মুহূর্তে স্যার, মাথা একদম ফাঁকা হয়ে গেছে স্যার, এটা হয় স্বাভাবিক। ছেলেরা আরেকটা বলো, ছেলেদের মধ্যে একজন বলো। শেষে নাহিজ বলবা, বলো তরঙ্গ কে কে? অনুপ্রস্থ আর লিখো। এই অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য, এই 2 প্রকার তরঙ্গ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য 2 প্রকার।
আরও আছে প্রকারভেদ, কেউ বলে হেল্প করবে। মেয়েরা বলো, আর কি বলছিলা? কিসের ভিত্তিতে এটা? বিস্তৃত। আচ্ছা, তরঙ্গের গতির উপর নির্ভর করে তরঙ্গ দুই প্রকার হবে, ঠিক আছে? অগ্রগামী আর স্থির। যেটা একদমই ধরো নাও যে অসীম মাধ্যমে যদি চলার সুযোগ পায় তাহলে সেটা হবে অগ্রগামী, একদিক থেকে আরেক দিকে চলে যাবে। আর সীমাবদ্ধ জায়গাতে তরঙ্গ যখন একদিক থেকে আরেক দিকে যাবে তখন আবার ধাক্কা খেয়ে ফিরে এসে বিপরীত দশায় মিলিত হয়ে কি তৈরি হতে পারে? স্থির। তা আমরা এই দুটো পড়বো, তাহলে আগে লিখে নাও। তরঙ্গ আরও দুই প্রকার হতে পারে, অগ্রগামী এবং স্থির তরঙ্গ। লিখো, অগ্রগামী ও স্থির তরঙ্গ দুই প্রকার লিখলাম। আরো আর কিছু ছেলেরা বলো, হ্যাঁ না হ্যাঁ কিছু বলবে, বলো। এ দুটো তরঙ্গের ভাগ না, সমস্যা নাই, বলো কি এ দুটো কি অ্যাকচুয়ালি? তাহলে আরো দুই প্রকার লিখো। হ্যাঁ, যান্ত্রিক তরঙ্গ আর তাড়িৎচুম্বক তরঙ্গ। লিখো, যান্ত্রিক ও তাড়িৎচুম্বক তরঙ্গ। এখানেও একটা তথ্য থাকবে, যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যেগুলো চলাচলের জন্য মাধ্যম দরকার। যেমন যেমন বায়ু ছাড়া শব্দ চলতে পারবে না, শূন্য মাধ্যমে। ধরো মহাকাশে গিয়ে শূন্য, আর পাশে ওই বিল্ডিংয়ের ওইখানে একজন দাঁড়িয়ে আছে আর তারে তুমি খুব জোরে ডাকছো, শূন্য মাধ্যমে শব্দ চলবে কিনা বলো? জানো কিছু? শূন্য মাধ্যমে আলো চলবে কিন্তু শব্দ চলবে না। তাহলে তুমি অনেক জোরে ডাক দিবা কিন্তু তোমার ওই প্রাণের ডাকও শুনতে পাবে না। কোথায়? এটা শূন্য মাধ্যমে। তাহলে এই যে শব্দ চলাচলের জন্য তোমার একটা মাধ্যম দরকার, তাহলে যে তরঙ্গগুলো চলাচলের জন্য মাধ্যম দরকার তারাকে বলবো আমরা মেকানিক্যাল ওয়েভ, যান্ত্রিক তরঙ্গ। আর যারা চলাচলের জন্য মাধ্যম দরকার পড়বে না তারাকে বলবো যান্ত্রিক তরঙ্গ। তার মধ্যে আলো, এই যে রেডিও ওয়েভ, বুঝতে পেরেছ, গামা রে, এক্স রে, এরা হলো তাড়িৎচুম্বক। তথ্যগুলো মাথায় ঢুকছে তো? আচ্ছা, এবার মেয়েরা বলবে, আবার বলো। আচ্ছা, তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ খাঁজ, এই দুটো জিনিস থাকবে তরঙ্গে, ঠিক আছে? যদি সেটা এইরকম হয়, এটা যদি এ তরঙ্গটাকে কি বলবো? কি তরঙ্গ এটা? আর না অনুদৈর্ঘ্য? মানে অনুপ্রস্থ না অনুদৈর্ঘ্য বলো? আচ্ছা শোনো, তরঙ্গের শক্তিটা যাচ্ছে ধরো এদিকে, তাহলে তরঙ্গের বেগ বা এনার্জির যে ডিরেকশান সেটা ধরে নাও এই ডিরেকশানে। কোন ডিরেকশান দেখালাম? এটা এক্স অক্ষ। তাহলে এই প্লাস এক্স অক্ষের দিকে যাচ্ছে শক্তি, কিন্তু অণুগুলো দোল খাচ্ছে উপরে নিচে। তাহলে যেদিকে তরঙ্গ প্রবাহিত হচ্ছে তার সঙ্গে অণুগুলোর দেখো দোল খাওয়ার ডিরেকশানটা কিন্তু এদিকে, বুঝছো তো? হ্যাঁ, এই দোল খাওয়ার অবস্থাতে জাস্ট একটা পিকচার তুলেছো। এই পিকচার তোলা অবস্থা দেখছো এই পানির কণাটা এখানে এখানে এখানে, এটা এখানে ঢেউ। আবার কোনো কোনো কণাগুলো কোথায় আছে? এই সাম্য অবস্থা থেকে নিচে, মাঝের দাগ কিন্তু দেখতে পাবা না, দেখতে পাবা তুমি এইরকম একটা ঢেউ, বুঝলে? তাহলে এই মুহূর্তে কোনো কণা একটা মিডিল লেভেল থেকে উপরে আছে, কোনো কণা আবার নিচে আছে। শক্তিটা প্রবাহিত হচ্ছে এই দিকে আর কণাগুলো দোল খাচ্ছে তার সঙ্গে লম্ব বরাবর। তাহলে শক্তি যদি এক্স অক্ষ বরাবর যায়, কণাগুলো দোল খাচ্ছে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তাহলে এদের মধ্যে কোণ কয় ডিগ্রি? এই 90 ডিগ্রি কোণে যখন হবে তখন এটাকে বলা হবে অনুপ্রস্থ বা আড়, অনুপ্রস্থ বা আড়। তাহলে এটাকে আমরা বলবো অনুপ্রস্থ বা আড় তরঙ্গ। হ্যাঁ, অনুপ্রস্থ বা আড়। কয় ডিগ্রি কোণে তাহলে দোল হবে? তাহলে এখানকার অ্যাঙ্গেলটা হবে থিটা সমান 90 ডিগ্রি, তরঙ্গ প্রবাহের দিক আর কণাগুলোর কম্পনের দিক পরস্পরের সঙ্গে সমকোণ, ঠিক আছে?
আচ্ছা, দেখো এই অবস্থাতে ও যেটা বলেছে, যে কণাটি সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ সরণে ধনাত্মক দিকে আছে অর্থাৎ উপরের দিকে, এই অবস্থানটাকে বলা হবে তরঙ্গ শীর্ষ। কি বলা হবে? এটার নাম তরঙ্গ শীর্ষ। লিখে নাও, তরঙ্গ শীর্ষ। ইংরেজিতে এটাকে বলতে পারো ক্রেস্ট। ওকে, হ্যাঁ। আর যেটি সর্বনিম্ন অবস্থানে নেমেছে সাম্যাবস্থা থেকে নিচের দিকে, তাকে কি বলবো? তরঙ্গ খাঁজ। তরঙ্গ খাঁজ। এইটাকে ইংরেজিতে বলবো ট্রাফ। TROUGH, ট্রাফ। ওকে, তাহলে এটা ক্রেস্ট আর এটা ট্রাফ। ক্রেস্ট দেয় না তোমাদের বিভিন্ন প্রোগ্রামে বা সফলতার কারণে। ক্রেস্ট মানে দেখবা যে এরকম একটা চূড়ো থাকবে, এরকম উঁচু থাকবে। এই যে সমতল লেভেল থেকে যখন উঁচু হবে তখন তার নাম ক্রেস্ট। হ্যাঁ, কেউ যদি এই যে ধরো সে দেখতে গিয়েছে মাউন্টেন এভারেস্ট, তো ওই যে হিমালয় পর্বতমালা দেখতে গিয়ে দেখছে যে এরকমভাবে পর্বতটা ভাঁজ হয়ে গিয়েছে, তাহলে ওই চূড়াটাকে বলা হয় অ্যাপেক্স। আর এই যে চূড়া তৈরি করেছে এটাকে বলা হবে ক্রেস্ট। বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে আর তথ্য বলো। তাহলে তরঙ্গ খাঁজ এবং তরঙ্গ শীর্ষ থাকবে। তাহলে এটা কোন তরঙ্গের ক্ষেত্রে থাকবে বলো? আর তরঙ্গে তরঙ্গ খাঁজ ও তরঙ্গ শীর্ষ থাকবে। তারপরে ছেলেরা বলবে আবার, তাহলে দেখো এই তরঙ্গের ক্ষেত্রে যেমন এই আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে থাকে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ খাঁজ, কিন্তু আরেক ধরনের তরঙ্গ তো আছে, নাম কি? অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্যের নাম হলো লম্বিক। অনুদৈর্ঘ্য বা লম্বিক। তাহলে আমরা সেটাও একটু পাশে দেখে নিই। এই পেজটা না চেঞ্জ করি, এখানে দেখে নিই। লম্বিকের একটি উদাহরণ হলো শব্দ। তাহলে আমরা একটু লিখে নিই। লিখো, শব্দ তরঙ্গ লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ। তুমি কথা বলছো তখন আমি শুনতে পাচ্ছি, আর আমি যখন কথা বলছি তখন তুমি শুনতে পাচ্ছ। তো এখানে একটা ব্যাপার ঘটে, যা আমাদের বাকযন্ত্র, স্বরতন্ত্র, এটা যখন কোনো একটা শব্দ তৈরি করলো, এটা কিন্তু মেকানিক্যাল এনার্জি, এটা যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিটা ধরো বায়ুতে এসে আঘাত করে, কারণ বায়ুগুলো সংকুচিত প্রসারিত হয়ে খুব দ্রুত তোমার কানে নিয়ে যায়। বুঝছো? যদি কোনো কারণে আবার এটা খুব দ্রুত না নিয়ে যেত তাহলে তুমি বিরক্ত হয়ে যেতা, দূর এই বায়ুতে থাকবোই না, হ্যাঁ, লোহার মধ্যে ঢুকে যাব, লোহাতে তাড়াতাড়ি শোনা যায়। তো মাধ্যম যত ঘন হয় সাধারণত শব্দের বেগ তত বেশি হয়, এটা একটা তথ্য মাথায় রাখবে। সাধারণত বললাম, এখানে আবার ভিন্ন কিছু জিনিস আছে, এটা অনার্স ফার্স্ট ইয়ারে ওরা পড়ে। হ্যাঁ, অনার্স ফার্স্ট ইয়ারে তখন ওরা অনেকগুলো থিওরি শেখানো লাগে, ইয়াংয়ের গুণাঙ্কের সমানুপাতিক, তারপরে হচ্ছে ঘনত্বের ব্যস্ত অনুপাতিক, মেলা বিষয় আছে। তোমাদের জন্য যেটুকু দরকার সেটা বলি। আমি এখানে একটা শব্দ করলাম, তোমার কানে গিয়ে পৌঁছাচ্ছে। এটা কীরকমভাবে? এই শব্দটা ধরো একটা মুখ থেকে নিঃসৃত যে শব্দ, ওকে, এই মুখ নিঃসৃত শব্দটা কিভাবে যাচ্ছে? এইখানে ধরো বায়ুর অণুগুলো আছে, আর একটু পাতলা করে আঁকি, একটু দেখবা। তোমরা চাইলে পারে তোমরা একটু এঁকে সময় ব্যয় করো। এরকম শব্দের বায়ুর কণাগুলো ছড়িয়ে রয়েছে, এখান থেকে একটা এনার্জি এসে তার উপর পড়া মাত্রই এই বায়ুর কণাগুলো ওই এনার্জিকে বহন করার সময়ে এনার্জিকে বহন করার সময়ে যেটা ঘটে,
যে এই অণুগুলো আরও একটু সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আগে একটু ফাঁকা ফাঁকা ছিল, এগুলো কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, এখানকার কোনো পড়াই কিন্তু আমি এক্সট্রা পড়াচ্ছি না। হ্যাঁ, কোনো দিন আমাকে ভালো মনে করবা না যে আমি এক্সট্রা পড়াবো। এই পুরো আলোচনাটুকু পুরো অধ্যায়ব্যাপী জড়িয়ে আছে। হ্যাঁ, আর ওরা তো অলরেডি তরঙ্গ শেষ করেছে, ওরা এগুলোর সঙ্গে পরিচিত হয়েছে কিছুটা। তো দেখো, এই যে ঘন হয়ে গেল, এখন ঘন হলো বায়ুর এই কণাগুলো সংকুচিত হয়ে গেল। তাহলে আগে ছিল প্রসারিত ফাঁকা ফাঁকা, আর এবার সংকুচিত। কিন্তু সংকুচিত হয়ে বেশিক্ষণ থাকে না। স্প্রিং টান দিলা, ছেড়ে দিলে আবার কি হয়ে যায়? পূর্বের অবস্থায়। কেন কেন বলো 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 বলো, কি আছে স্প্রিংয়ে? স্থিতিস্থাপকতা। বায়ু মাধ্যম হলো স্থিতিস্থাপক, মনে থাকবে। এখনই লিখে নাও যে বায়ু মাধ্যম স্থিতিস্থাপক, লিখে নাও। নোট, এয়ার মিডিয়াম হ্যাজ, গুণের ইংরেজি কি বলো? হ্যাঁ, তাহলে লিখে দিলাম। এয়ার মিডিয়ামের খুব অল্প পরিমাণ হলেও কি আছে? স্থিতিস্থাপকতা আছে। ওকে, এয়ার মিডিয়াম হ্যাজ লিটল বিট ইলাস্টিসিটি। এই ইলাস্টিসিটির কারণে যেটা হবে, বায়ুর অণুগুলো সংকুচিত হয়েছে, এরা সংকুচিত হওয়ার পরপরই অণুগুলো পরস্পরকে আবার ধাক্কা দিয়ে কি হবে? প্রসারিত হবে। এই আবার প্রসারিত হয়ে এরা দূরে দূরে চলে যাবে। তারপরে এরা দূরে দূরে যাচ্ছে, গল্পটা হচ্ছে যে এর মাঝ দিয়ে কিন্তু একটা জিনিস যাওয়ার চেষ্টা করছে। সেটাকে, এই যে আমি যে শব্দটা তৈরি করেছি, এই শব্দের যে যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তিটা যাওয়ার চেষ্টা করছে। তাহলে এই যান্ত্রিক শক্তি যখন প্রথমে আঘাত হানলো, তখন এই আঘাতের ফলে, শক্তির ফলে অণুগুলো একটু সংকুচিত হয়ে এক জায়গাতে জড়ো হয়েছে। এর মধ্যে দিয়ে এবার সুন্দরভাবে শক্তিটা যাচ্ছে, আর অণুগুলো ধীরে ধীরে আবার একটু পরস্পরকে ঠেলে দিয়ে কী হচ্ছে? প্রসারিত হবে। আবার এনার্জিটা একটু বেশি পরিমাণে আঘাত এনেছে, তখন আবার অণুগুলো পরস্পরের সাথে কি হয়ে যাচ্ছে? কাছাকাছি এসে সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে মাধ্যম একবার কি হবে? সংকুচিত হবে, আরেকবার প্রসারিত হবে। বুঝলে না বুঝনি? এই যে সংকোচন প্রসারণ, এভাবেই শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ধরে নাও এখানে একটা দেয়াল আছে, দেয়ালেরও কান আছে, আছে না? কান কীরকম হয় গো? আচ্ছা, এখানে কান লিখে রাখলাম। ওকে, হ্যাঁ, এখানে একটা কান আছে। সত্যি আগে আঁকতে পারতাম, কিন্তু এখন এই অঙ্কনের ব্যাপারে ফোকাসটা এতই কমেছে। আর কোথায় যে ফোকাস, আই ডোন্ট নো। মাঝে মাঝেই ভুলে যাই। মানুষে মাঝে মাঝে আমার উপর রাগ করে। একজন ব্লাড চেয়েছিল, তারপরে একদিন পরে আমার তো আমি ওই সময় ভুলে গেছি, ক্লাসের মধ্যে থেকে শুনেছি সে কি বড় মেসেজ পাঠিয়েছে। যা মেসেজ পাঠিয়েছে সব অবান্তর। বলছে মানুষ বড় হইলে তার আর এরকম বন্ধুদের কথা খেয়াল থাকে না, এই তো সে হ্যান ত্যান। দুঃখে ভরা এক মেসেজ। আমার মেজাজও গরম হইল। কিন্তু আমি কি ভুলনশীল জানো, আমি রিক্সায় উঠেছি, এই যে কলেজ থেকে বের হয়ে তোমাদের ক্লাস নিতে আসবো, রিক্সায় উঠেছি। উঠার পরে মনে হচ্ছে যে আমি তো মোটর সাইকেল নিয়ে এসেছিলাম, গ্যারেজে আছে। ওনাকে বললাম ভাই আপনাকে 10 টাকা দিয়ে নেমে যাই। কেন? তা বললাম আমার মোটর সাইকেল এখানে আছে। বুঝলে, আরেকদিন মোটর সাইকেল নিয়ে গেছি, ভুলে গেছি। তারপরে 3টার দিকে মনে পড়ছে, তা আমার আরেক স্যারকে কল দিয়েছি যে ভাই আমি তো সকালে মোটর সাইকেল ভুল করে রেখে চলে এসেছি, কোনো অসুবিধা হবে? বলছে সন্ধ্যায় এসে নিয়ে যাও। বুঝছো, আমি এইরকম। আর ওই যে আমার উপর রাগ করেছিল না ওই বন্ধু, সত্যি কথা জানো, সেদিন রাগ করা, হয়তো ও রাগ করছে, কিন্তু কতটা অন্যায়। আমি সকালে যে নাস্তা করিনি এটা আমি ভুলেই গেছি। দুপুরে যখন পেটটা খুবই চোঁচো করছে খেতে বসে, তখন মনে হলো সকালে নাস্তা করিনি। বুঝো, আমি এইরকম।
আমি বাড়িতে এসে একদিন বাজার ব্যাগ দিলাম, তখন বলছে আটার প্যাকেট নিয়ে এসছেন, এটা তো একটু ফুটা, মানে ইঁদুরে বা কিছুতে কাটছে। তা বললাম থামো থামো, এক্ষুনি চেঞ্জ করে আনছি, ওই দিন ইমার্জেন্সি আটার দরকার। আমি চেঞ্জ করার জন্য ওই দোকানে চলে গেছি, ওই দোকানে গিয়ে দেখি যে আমি আটার প্যাকেটটা নিয়ে আসিনি, বুঝছো? কিন্তু আমার লাইফের ব্যাপারে আমি এরকম ভুলে যাই, কিন্তু আমার ডিউটির জায়গাগুলো আমি মনে রাখার চেষ্টা করি। এখন মানুষ না বুঝে রাগ করে। ও যদি আমার লাইফের ব্যাপারে জানতো, বাড়িতে মাঝে মাঝে বলি যে ও যদি তোমরা দেখছো বলে তোমরা মেনে নিয়েছো, কিন্তু ও যদি দেখতো তাহলে ওও হয়তো মেনে নিত, বুঝছো? এই যে এরাও জানে, মানে এতই ভুলে যায় আমি। কিন্তু তুমি আবার ফিজিক্সের ব্যাপারে যখন আমাকে বলবা, তখন আমি খুব সচেতনভাবে পড়াবো, কারণ আমার এই ডিউটিটা আমি ভুলবো না। তাহলে মানুষ যখন নির্দিষ্ট কোনো দিকে ফোকাস দেয়, তখন আরও কোনো দিক হয়তো ভুলে যায়, এটাই হয় নাকি? আসো প্লিজ, আমরা মলম বিক্রি শেষ করি, এবার আবার পড়াই। দেখো ভাই, এখানে তাহলে এটুকু প্রসারিত ছিল, তারপরে এটুকু আবার সংকুচিত হয়েছে, এটুকু আবার প্রসারিত, এটুকু আবার সংকুচিত। তাহলে এই শব্দ তরঙ্গ বায়ু মাধ্যম দিয়ে যখন যায়, তখন কি তৈরি হয়? সংকোচন আর প্রসারণ। এই সংকুচিত প্রসারিত হওয়ার যে ব্যাপারটি, সেটি কিন্তু এই ডিরেকশানে, এদিকে ক্লোজ হয়, এদিকে আবার প্রসারিত হয়, বুঝলে? কোন ডিরেকশান দেখালাম? এই যেদিকে দেখাইলাম না, এটা প্লাস এক্স অ্যাক্সিস বরাবর। আর শব্দ যেদিকে যাচ্ছে সেটাও কিন্তু এদিক বরাবর, শব্দের বেগটাও কিন্তু এ প্লাস এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে বলো, অণুগুলোর স্পন্দন কিন্তু আর উপরে নিচে না, দোল খেয়ে উপরে নিচে গিয়েছে না, এ ডানে বামে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই অণুগুলো সংকুচিত হচ্ছে আবার প্রসারিত, আর শব্দের বেগও ওইদিকে। বলো তাহলে এবার কণার স্পন্দন আর তরঙ্গের বেগ, এ দুটো ডিরেকশন একই কিনা? তাহলে কণা যেদিকে স্পন্দিত হচ্ছে ওই দিকেই শব্দ প্রবাহিত হচ্ছে। তাহলে এই জায়গাতে আমরা একটু লিখব যে অনুদৈর্ঘ্য তরঙ্গে, লিখো অনুদৈর্ঘ্য তরঙ্গে শব্দ শব্দ ছাড়াও তো আরও অনুদৈর্ঘ্য তরঙ্গ থাকতে পারে। অনুদৈর্ঘ্য তরঙ্গে তরঙ্গের বেগের দিকে মাধ্যমের কণাগুলো স্পন্দিত হয়। ওকে, বেগের দিকে মানে তাহলে সমকোণ নাকি সমান্তরাল? সমান্তরাল, একই রেখাতে, তাই তো, বা একই দিকে। এই তো স্যার, আমরা তরঙ্গ সম্পর্কিত কিছু রাশি পড়ব, তরঙ্গ সম্পর্কিত কিছু রাশি পড়ব। তরঙ্গের সংজ্ঞার ভিতরে অনেক বিষয় জেনে ফেলেছি, তরঙ্গের প্রকারভেদও জেনে নিয়েছি। এবার আমরা তরঙ্গ সম্পর্কিত কিছু রাশির ব্যাপারে জানব। লিখো তরঙ্গ সম্পর্কিত রাশি। কিছু রাশি, আমরা একটি আর তরঙ্গের চিত্র আঁকি। খুব যে চিত্রটি বেশিরভাগই বইগুলো ধরবে, হয়তো এরকমই দিলাম, একটু কম বেশি হতে পারে, তোমরা আরো পারফেক্টলি আঁকবা। দেখো এইখানে একটি ধরো কণা আছে, এই কণা দোল খাচ্ছে,
তরঙ্গ প্রবাহিত হচ্ছে প্লাস এক্স অ্যাক্সিস বরাবর, এদিকে তরঙ্গের বেগ। পানির তরঙ্গ কিন্তু আট তরঙ্গ, এই যে আট তরঙ্গ চিত্র দেখছো, এটা পানির তরঙ্গের মতো। সমুদ্রের পাড়ে না গেলেও টিভিতে, ইউটিউবে এগুলোতে তো দেখছো, না হলেও ফেসবুকে দেখেছো, মানুষ সমুদ্রের ধারে যায়, হ্যাঁ ধারে যায়, ও নাকি কোথাও শান্তি পায় না, তখন সমুদ্রের পানির ওখানে যায়। সমুদ্র তারে হেসে হেসে কি বলে জানো, বলে আমারই দুঃখের শেষ নাই, বহুকাল কান্নাকাটি করে এতগুলো পানি জমাইছি। এটা আমার মনে হয় আর কি, যে ওর কাছে গিয়েছে দুঃখ ভোলাতে, অথচ ও কান্নাকাটি করে এত এত পানি জমাইছে। শোনো, এবার আসি, পানির তরঙ্গ হচ্ছে একটা আট তরঙ্গ, নো ডাউট। এই আট তরঙ্গের ব্যাপারটা বলি কিভাবে সৃষ্টি হয়। সাধারণ একটি সুন্দর পুকুর, স্থির পানি রয়েছে, তুমি একটা ঢিল ছুটতে পারো, সমুদ্রে যাওয়া লাগবে না, ঢিল ছুটলে একটু পানি কাঁপে, দোল খায়। এখন আমার কথা হলো যে ছোট ঢিল না ছুড়ে যদি তোমার মন চাইলো যে আমি বড় তরঙ্গ দেখবো, তাহলে কি ছুড়বা? হ্যাঁ, বড় টাইপের একটা বস্তু ছুড়বা, পাথর। যদি মনে হয় যে আরও বড় তরঙ্গ দেখবো, তাহলে তিনজন মিলে একজনকে ধরে চালাই দিলাম, হতে পারে। তাহলে দেখবা যে পানিগুলো এভাবে লাফাবে, হবে না? এই যে মানে দেখো পানিগুলো কতটুকু লাফাচ্ছে, কত উপরে নিচে যাচ্ছে, এটার নাম হলো বিস্তার। দেখো সাম্যাবস্থা, এই লেভেলটাকে আমরা বলবো সাম্যাবস্থা। লিখো, এই যে মিডিল দিয়ে যে দাগটা দিলাম, এই লেভেলের উপরে যতটুকু, নিচে ততটুকু, তাহলে এটার নাম কি? সাম্যাবস্থা। বলেছিলাম আগের অধ্যায়তে পরিসংখ্যানের একটি শব্দ, মিন পজিশন। মিন মানে গড়, উপরে নিচের গড় আর কি। এটা সাম্যাবস্থা থেকে কোনো একদিকে সর্বোচ্চ যতটুকু সরণ ঘটেছে, এই কণাটি ধরো এতটুকু পর্যন্ত উপরে উঠেছে, এটাকে বলবো আমরা বিস্তার। বিস্তারকে ইংরেজিতে বলা হবে অ্যামপ্লিটিউড। এই অ্যামপ্লিটিউড যেহেতু এ দিয়ে শুরু হয়েছে, তাই তাকে বেশিরভাগই কি দিয়ে প্রকাশ করবা? এ দ্বারা প্রকাশ করবা। হইল? আচ্ছা, উপরে যদি তাহলে সর্বোচ্চ সরণ এতটুকু হয়, নিচের দিকে সর্বোচ্চ সরণও তো এতটুকু, দিস ইজ অলসো অ্যামপ্লিটিউড। হ্যাঁ, ঠিক আছে। দেখো এগুলোর মধ্যে এবার তুমি একটা জিনিস চিন্তা করো, যে এই কণাটি যদি 1 নাম্বার বলি, এই কণাটিকে বললাম 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার কণা, তুমিও এইভাবে করে আইডেন্টিফাই করতে পারো, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। আরও কণা আছে, এই যে এগুলোতে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু মিডিয়ামের কণাগুলো বিস্তৃত, বাট আমি যারাকে নিয়ে স্টাডি করছি শুধু তারাকে এই আইডেন্টিফাই করলাম। এখানকার এই কণাকে কয় নাম্বার বললাম? 1, 2, 3, 4, 5, 6। একটা গল্প হচ্ছে যে 1 নাম্বার কণাকে এসে যখন কোনো একটি ঢিল, কোনো একটি বস্তু আঘাত করেছে, মানে সে একটা শক্তি নিয়ে এসেছিল, গতিশক্তি, ওই গতিশক্তি পাওয়ার পরই এই 1 নাম্বার কণা খুব আনন্দে লাফিয়ে উঠেছে। তারপরে ও পাশের জনরে দিয়েছে, পাশের জনরে দিয়েছে, পাশের জনরে দিয়েছে। তাহলে এখানে বস্তুটি পড়ার পরে কিছুক্ষণ পরে ধরো এখানকার এই কণাটি কাঁপছে বা এখানকার কণাটি কাঁপছে, তাহলে এরা কি একই সাথে এনার্জিটা পেয়েছে? একই সাথে এনার্জি পায়নি। তাহলে এই এনার্জি পেয়ে ধরে নাও একটা রাউন্ড দিয়েছে, উপরে নিচে লাফালাফি শুরু করছে আনন্দে। একবার যখন ঘুরে আসলো এই কণাটি, 1 নাম্বারটি একবার কমপ্লিট একটা রাউন্ড দেওয়ার পরে এই 5 নাম্বার কণাটি খবর পাবে। কিছু বুঝলে কি না? এ কি করবে দেখো, 1 নাম্বার কণা প্রথমে এখান থেকে শক্তিটা পেয়েই সে উপরের দিকে লাফালো, এত দূরে গেল, তারপরে আবার এত দূরে আসলো, তারপরে আবার নিচে আসলো, তারপরে এত নিচে এসে আবার এখানে গেল। এখন এই গল্পটা কেন হবে বলো? মাধ্যমে শক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানকার কণাগুলো তুলনামূলকভাবে উচ্চ শক্তি পাওয়ার কারণে সে উপরের দিকে যাবে।
উপরের দিকে যাবে তখনই এই মাধ্যমের স্থিতিস্থাপকতা আছে, বুঝো। মাধ্যমের নিচের কণাগুলো তাকে এবার কি করবে, বলবে অত বাড়িও না, অত উপরে যায়ও না, কি করবে, টান দিবে। এই স্থিতিস্থাপকতার কারণে ওরা নিচের দিকে আবার নামা শুরু করে। আবার তুমি চাইলে কিন্তু ওই কণাকে অনেক দূরে যেতে দিবে না। কে যেতে দেবে না? পৃথিবী। কারণ পৃথিবীরও তার প্রতি একটা কি আছে, আকর্ষণ আছে। বলবো অত দূরে যাওয়া যাবে না, আমি যত দূরে যেতে বলছি তত দূরে যাবি, বুঝলে নাকি ভুল বলছে? তাহলে দুই রকমের ফোর্স আছে, তার মধ্যে আমরা শুধুই এখানে স্থিতিস্থাপকতা কাউন্ট করি। স্থিতিস্থাপকতার কারণে ওই কণা আবার ঘুরে চলে আসছে কোথায়, সাম্যাবস্থার দিকে। কিন্তু সাম্যাবস্থায় এসে সে স্থির হয় না, সে অলরেডি গতি জড়তা লাভ করে ওই ত্বরণের কারণে। ওই গতি জড়তাতে সে আবার কোথায় যায়, নিচে। নিচে যখন যায় তখন নিচের পানির অণুগুলো তাকে আবার কি করে, আবার স্থিতিস্থাপকতার কারণে ধাক্কা দিয়ে বলবে এত নিচে চাপা যাবে না, আবার উপরে ঠেলে। বুঝছো এখানে কি কি ফোর্সের কথা বললাম? স্থিতিস্থাপকতার কারণে যে বল, ঠিক আছে, এই বল হলো প্রত্যয়নী বল, এই বল প্রত্যয়নী বল। আর আরেকটা গতি জড়তা, এই কারণে এটা উপরে নিচে কিছুক্ষণ দোল খাবে। বুঝতে পেরেছ? কিছুক্ষণ দোল খাবে। এই দোল খাওয়ার মধ্যে একটা জিনিস চিন্তা করো, যে একবার দোল খেয়ে উপরে উঠলো, তারপরে আবার নিচে নামলো, তারপরে আবার এখানে গেল। বলো তো এই জিনিসটাকে তাহলে আমরা এইরকম একটা রাউন্ড বিবেচনা করতে পারি? আরও সুন্দর, এটা রাউন্ড এইরকম, যে এই জায়গা থেকে দোল খেয়ে উপরে গেল, আবার এখানে আসলো, আবার দোল খেয়ে নিচে নামে এখানে গেল, কয় ডিগ্রি কোণ হবে? তাহলে এখান থেকে আবার ঘুরে এখানে আসতে 360 ডিগ্রির একটা চক্র কমপ্লিট হবে, বুঝলে? এই 360 ডিগ্রির চক্র কমপ্লিট হতে হতে এনার্জিটা ডান পাশে ছড়িয়ে যাবে। এ কিন্তু 360 ডিগ্রি পরে এসে এনার্জি পাবে, বুঝছো? হ্যাঁ, বলো কে আগে তাহলে শক্তিটা পেয়েছিল, 1 নাম্বার না 5 নাম্বার? 1 নাম্বার। 5 নাম্বার অবশ্যই তার কিছুক্ষণ পরে পাবে, এবং এই সময়ের মধ্যে 1 নাম্বার হয়তো একটা পূর্ণ চক্র কমপ্লিট করে এসছে। একটা পূর্ণ চক্র কমপ্লিট করতে যে সময়টা লাগলো, সে সময়ে শক্তি যত দূরে যায় সে দূরত্বটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য, সে দূরত্বটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য। বুঝছো? ঠিক আছে, হ্যাঁ। এর বিয়ে লেগেছে, এই আনন্দটা ধরে নাও, পাশের বাড়ি 3 বাড়ি পরে গিয়ে পৌঁছালো, হ্যাঁ, এরকম ব্যাপার একটা। এখন আমার একটা কথা হচ্ছে যে এই যে দেখো এই বিন্দু আর এই বিন্দু, এ দুটোর মধ্যে তাহলে একটা পূর্ণ চক্র সম্পন্ন হলো, এটাকে আমরা বলবো একটা পূর্ণ তরঙ্গ, একটা পূর্ণ তরঙ্গ। কীরকম? এখান থেকে এখান পর্যন্ত অর্ধ তরঙ্গ, আর এদিকে আবার অর্ধ তরঙ্গ। এই অর্ধ তরঙ্গকে যদি এদিকে ঘোরাতাম তাহলে দেখো তো কয় ডিগ্রি হতো? তাহলে 360 ডিগ্রি যখন সম্পন্ন হবে বা 2π রেডিয়ানের একটা চক্র তৈরি হবে, তখন সেটা হবে একটা পূর্ণ দোলন, একটা পূর্ণ দোলন। তাহলে আমরা লিখব দোলনকাল। লিখো দোলনকাল টি দিয়ে লিখি। কতটুকু সময় বলো? পূর্ণ দোলনের সময়কে, একটি পূর্ণ দোলনের সময়কে পর্যায়কাল বা কি বলবো, দোলনকাল। হয়েছে? একটি পূর্ণ দোলনের সময়কে পর্যায়কাল বা দোলনকাল বলবো। তোমাদের আর 2টা সংজ্ঞা বলে ছেড়ে দেব, তোমাদের সময় হয়ে গেছে দেখছি। এখান থেকে এখানে দেখো, যদি এরকম হয় যে একটা পূর্ণ দোলনের সময় লাগলো, একটা পূর্ণ দোলনের সময় লাগলো ধরো 2 সেকেন্ড, 2 সেকেন্ড, তাহলে পূর্ণ দোলনের সময়কাল 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডে কয়টা দোলন সম্পন্ন করছে? একটা। তাহলে 2 সেকেন্ডে পূর্ণ দোলন সম্পন্ন করেছে একটি। এবার যদি কখনো খুঁজতে বলে যে 1 সেকেন্ডে কয়টা দোলন তাহলে সম্পন্ন করছে, 1 সেকেন্ডে পূর্ণ দোলন সম্পন্ন হয়নি, বরং এটা হয়ে গেছে 1/2t। 1/2 মানে কত? অর্ধেক দোলন, তাই তো? দেখো একক সময়ে যতগুলো দোলন সম্পন্ন করে সেটাকে বলা হয় তার কম্পাঙ্ক, সেটাকে বলা হবে কম্পাঙ্ক।
যদি 1 সেকেন্ডে তাহলে এই যে অর্ধেকটি দোলন মানে কমপ্লিট করছে, তাহলে কম্পাঙ্কটা হবে এই 1/2 মানে 0.5, 0.5 পার সেকেন্ড, 0.5 পার সেকেন্ড। এটাকে অবশ্য আমরা আরও একটু ভালো করে বলতে পারি যে সাইকেল পার সেকেন্ড। কি বললাম? সাইকেল পার সেকেন্ড। এই যে একটা চক্র কমপ্লিট করা, এটাকে কি বলে? এক সাইকেল, এক সাইকেল। বা এরকমভাবে যদি ঘুরে তাহলে এটাকে রেভলিউশনও বলে, একটা পাক, ঘূর্ণন। তাহলে 0.5 সাইকেল পার সেকেন্ড, এটাকে সংক্ষেপে আমরা বলবো 0.5 হার্জ। কম্পাঙ্কের একক তাহলে কি? দোলনকালের একক যেমন সেকেন্ড, তার বিপরীত তোমরা অলরেডি শিখেছিলা যে কম্পাঙ্ক এফ হলো দোলনকালের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আরো একটি টার্ম আসলো, কি গো? কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতগুলো দোলন সম্পন্ন হবে সেটাই হলো কম্পাঙ্ক। যদি এরকম হতো যে শব্দ শক্তি যাচ্ছে, ও 1 সেকেন্ডে ধরে নাও এই যে একটা দোলন হলো, তো এই দুইটা দোলন 1 সেকেন্ডে যদি শব্দটা এত দূর চলে আসে, তাহলে 1 সেকেন্ডে কয়টা দোলন হলো? দুইটা। তখন কম্পাঙ্ক এফ সমান সমান হবে 2 হার্জ। 1 সেকেন্ডে দুইটা। যদি এরকম হতো যে এইরকম উঠানামা করেছে 100 বার, তাহলে 1 সেকেন্ডে 100 কম্পাঙ্ক দিল, তখন কত হবে? 100 হার্জ। বুঝতে পেরেছ? এই আর একটাই শুধু জিনিস বলে দিয়ে ছেড়ে দেয়, সেটা হলো দশা। দেখো, দশা একটা ব্যাপক, অর্থবোধক, বিস্তৃত রাশি। দশার ইংরেজি হলো ফেজ। এ দশা নিয়ে একটু ভালো মতো আমরা বলবো এবং তোমরাও জানবা। হ্যাঁ, সমদশা, বিপরীত দশা, এটার সঙ্গে সেকেন্ড পার্টের 4টা অধ্যায়তে আলোচনা থাকে।